নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল অশরীরিয়ার, যেখানে আপনাদের জন্য আমরা প্রতি মঙ্গল এবং শনিবার নিয়ে আসবো এক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী। আজকের প্রথম এপিসোড, অতিরিক্ত ভালোবাসা। তাহলে গল্পের দিকে এগোনো যাক। এই ঘটনার শুরু উত্তর কলকাতার একটি ছোট্ট বাড়ি থেকে, যেখানে ভাড়া থাকতে এসেছিল একটি ছোট্ট সুখী পরিবার। ঘরে ঢোকার সময় সেরকম কিছু ফিল করেনি তারা, তবে বাইরের অনেক লোক তাদের বলেছে যে ঘরটা ভালো না। যেরকম প্রতিবেশীরা বলে থাকে, এই ঘরে নাকি কেউ 2 মাসের বেশি টিকতে পারেনি। দুর্ভাগ্যবশত কিনা সৌভাগ্যবশত তারা 6 মাস ধরে রয়েছে সেই বাড়িতে। কিন্তু শেষ 2 মাসে এমন কিছু হতে শুরু করে যাতে প্রবল অশান্তিতে পড়ে এই ছোট্ট সুখী পরিবারটা। তাদের একটি ছাদের ঘরে তারা প্রায় সময় যেত, তবে সেই শেষ 2 মাসে হঠাৎ কারুর উপস্থিতি অনুভব করতে পারে তারা। ছাদের উপরে কাপড় মেলতে যাওয়া থেকে শুরু করে কাপড় নামাতে যাওয়া, যখনই তারা সিঁড়ি দিয়ে ওঠানামা করতো তখনই তাদের মনে হতো কেউ হয়তো তাদের সাথে সাথে নামছে, এবং যে বেগে তারা নামতো সেই বেগে সেও নামছে। তাদের নর্মাল জীবনটা নর্মাল থাকে না। তাদের ঘরের মধ্যে শুরু হতে থাকে বিভিন্ন রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। তবে ভূত না প্রেত না কোনো আত্মা নাকি নিতান্তই মনের ভুল, তারা বুঝতে পারেনি। তবে নিতান্তই কি মনের ভুল হতে পারে সব? একই সময়ে কুকুরদের একসাথে সেই বাড়ির দিকে তাকিয়ে এক বিকট রকমের আওয়াজ, একই সময় ঘড়ির কাঁটা ধীরে হয়ে যাওয়া, সময় এগিয়ে না চলা, সবই কি নিতান্তই মনের ভুল? সবাই বলে কুকুররা নাকি সবার আগে প্রেতাত্মার খোঁজ পায়, তাদেরকে দেখতে পায়। তাহলে সেই কুকুরগুলো কি সেই বার্তাই বহন করছিল, নাকি অন্য কিছু? নাকি সত্যি সেই বাড়ির উপর দিয়ে চলছিল কোনো আশ্চর্য রকমের ঘটনা? এই প্রশ্নের উত্তর খোঁজা থেকে শুরু করে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছিল এই পরিবার। কেউ বুঝতে পারছিল না ঠিক কি। কিছু হয়তো ভাবছিল মনের ভুল, কেউ হয়তো ভাবছিল নিতান্তই স্বপ্ন, আবার কেউ কেউ অনুভব করতে পারছিল সেই আত্মার উপস্থিতি। শেষ 2 মাসে সেই পরিবারের উপর দিয়ে যা গেছে তা সত্যি নির্মম। তবে এই সুখী পরিবারের উপর কেন এরকম অত্যাচার? তাদের পরিবার ছিল খুব সুখে। সেই পরিবারে ছিল এক কপতি, তাদের 2 সন্তান এবং তাদের বাবা মা। এই ছোট্ট 6 জনের সংসারে যে অশান্তি ছিল না কিংবা অনটন ছিল না তা বলা চলে না। তবে এই সব কিছুর মধ্যে দিয়েও তারা যেন খুব সুখী ছিল। আনন্দে কাটছিল সুমনের সংসার। 6 মাস আগেও তারা ঘুরে এসেছিল কেদারনাথ, আর সুমন প্রিয়াকে নিয়ে তো প্রায় সময় দীঘা ঘুরেই আসতো। সুমনের 2 মেয়ে ছিল, বড় মেয়ের নাম ছিল রিঙ্কি আর ছোট মেয়ের নাম ছিল পিঙ্কি। আর সুমনের বাবা মা, এরাই ছিল এই পরিবারের সদস্য। তবে এই ঘটনা শুরু হয় রিঙ্কির হাত ধরে। সেদিনকে রিঙ্কি সেই ছাদের ঘরে বসে পড়াশোনা করছিল। রিঙ্কি একাই ছিল সেই ঘরে। হঠাৎই রিঙ্কির মনে হয় যেন কেউ তাকে এসে হাতছানি দিচ্ছে, যেন কেউ তার সঙ্গে বসে আছে। রিঙ্কি খুব ভয় পেয়ে নিচে চলে আসে, সবাইকে এসে ঘটনাটা বলে, কিন্তু নেহাতি হাসির ছলে সবাই সেই কথাটি উড়িয়ে দেয়। কেউ বিশ্বাস করে না। স্বাভাবিক, একটা ছোট বাচ্চা মেয়ে, ক্লাস 6-এ পড়ে, তার কাছে এগুলো মনের ভুলই হতে পারে, সে ভয় পেতেই পারে। কিন্তু তার পরের দিনই তার ধুম দিয়ে গায়ে জ্বর আসে, 104 ডিগ্রি সেলসিয়াস। অনেক ওষুধ খাওয়ানো হয়, সারে না। তারপর অগত্যা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তন্ত্রমন্ত্র করে ঝাড়ফুঁক করানো হয়, সুস্থ হয় রিঙ্কি। তবে এই ঘটনার এখানেই শেষ নয়। আরেকবার পরীক্ষা করার জন্য সেদিনকে রিঙ্কি আর পিঙ্কি একসাথে সেই ঘরে পড়তে যায়।
কিন্তু সেদিন তারা কিছু অনুভব করেনি, কিছুই মনে হয়নি তাদের। ব্যাপারটা খুব স্ট্রেঞ্জ। আরেকদিন রাতের বেলা পিঙ্কি যায় একা সেই ঘরে পড়তে, কিন্তু তখনও তার মনে হয়েছিল যে কেউ তার সঙ্গে আছে। অর্থাৎ এর থেকে এটা বোঝা যায় যে একমাত্র একা থাকা মানুষগুলোকেই সে টার্গেট করছে। তবে সে নিচে আসার পরে সেটাও কেউ বিশ্বাস করেনি। হয়তো ভেবেছে একা আছে, আগের দিন ও ভয় পেয়েছে, তাই হয়তো ওর মধ্যে একটা ভয় ক্রিয়া করছে, কিন্তু সত্যিটা তখনও কেউ জানে না। এবং এর পরের দিন পিঙ্কিরও জ্বর আসে 104°C। খুব বেশি বিলম্ব না করে তাকে সরাসরি ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র করানোর পর সেও সেরে ওঠে। এরপর বাড়ির লোকদের একটু সন্দেহ হতে শুরু করে যে হয়তো সত্যিই কিছু আছে, কিংবা নিতান্তই হয়তো তারা ভয় পেয়েছে। তবে সেই দিনের পর থেকে চিরদিনের মতোই ছাদের ঘরে তালা পড়ে গেল। কেউ আর যেত নয় ছাদের ঘরে। তবে ছাদের ঘরের দরজা বন্ধ হয়ে গেলেই যে এই ঘটনা শেষ তা কিন্তু নয়। এই ঘটনার তীব্রতা আরও বাড়তে থাকে, যত দিন যায় তত বাড়তে থাকে। একদিন প্রিয়া ছাদের উপরে কাপড় মেলতে গেল রোজ দিনের মতো। তবে সেদিন তার মনটা বলল যে একবার ওই ছাদের ঘরের জানলাটার দিকে তাকায়। আর সে যা দেখতে পেল তা ছিল সত্যি অবিশ্বাস্য। সে দেখতে পেল সেই জানলার মধ্যে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, এবং চোখের পলকেই তা বাতাসে মিশে গেল। ভয় তার আত্মাটা কেঁপে উঠল। তড়িঘড়ি সে কাপড় মেলা শুরু করলো। আর এরই মাঝখানে সে অনুভব করলো তার কাঁধের উপরে একটা স্পর্শ আর ঘাড়ের উপরে একটা গভীর নিঃশ্বাস। তার আত্মা কেঁপে উঠল ভয়। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামতে গেল। তবে সে অনুভব করলো সিঁড়ি দিয়ে তার সঙ্গে আরও একজন নামছেন। কারুর একটা উপস্থিতি সেদিন প্রিয়া অনুভব করেছিল, যা প্রিয়াকে সেদিন সবচেয়ে বেশি ভয় পাই দিয়েছিল। তবে প্রিয়া খুব সাহসী মেয়ে। প্রিয়া মাঝে মধ্যেই বাড়িতে একা থাকত। সুমন কাজে চলে যেত, সুমনের বাবা কাজে চলে যেত, রিঙ্কি পিঙ্কি স্কুলে যেত। হয়তো দু একদিন সুমনের মা বাড়ি থাকতো, কিন্তু সুমনের মা প্রায় সময় তার মেয়ের বাড়িতে যেত। তাই প্রিয়াকে একাই থাকতে হতো বাড়িতে। কিন্তু কোনোদিন সে কিছু আন্দাজ করতে পারেনি বা কিছু অনুভব করতে পারেনি। তবে সেদিন সে সেটা প্রথমবার অনুভব করলো। আর সেরকম ভয় কোনোদিন প্রিয়া পায়নি। বাড়িতে সন্ধ্যেবেলা তারা সবাই যখন একসাথে হতো তখন চা খেত, গল্প করতো নিজেদের মধ্যে। এরকমই একদিন প্রিয়া এইসব ঘটনা বলছিল। রিঙ্কি আর পিঙ্কি কিছু তো অনুভব করেছিল, তাই তারা প্রিয়ার কথা বিশ্বাস করল। তবে সুমনের বাবা এইসব কথা একটু বিশ্বাস করতে নারাজ ছিল। সে ছিল পুরোহিত মানুষ, ঠাকুরের পুজো আর্চা করাই ছিল তার কাজ। ধর্মে বিশাল বিশ্বাস করত তিনি, তাই তার কাছে এগুলো নিছকই মনের ভুল মনে হয়েছিল। এইসব ঘটনা পর থেকে তাদের বাড়িতে রোগ ব্যাধির সংখ্যা যেন বেড়েই চলল। রিঙ্কি পিঙ্কি প্রায় সময় জ্বর দেখা দিতে লাগলো। প্রিয়ার পেট ব্যথা শুরু হলো। সুমনের মার কখনো গ্যাসের ব্যথা, কখনো অম্বল, কখনো হাঁটু পায়ে ব্যথা শুরু হতো। প্রথম প্রথম সবই নর্মাল লাগছিল, তবে এ যেন একটা কন্টিনিউয়াস ওয়েতে চলে গেল, যেটা তাদের কাছে একটু অস্বাভাবিক ঠেকল। তবে এসবের মধ্যে যেন একটা সুখের বার্তা বয়ে এনেছিল সুমনের ফ্ল্যাট কেন। ভাড়া বাড়ি ছেড়ে তাদের নিজেদের একটা ঘর হবে, নিজেদের একটা ফ্ল্যাট হবে, এই স্বপ্ন নিয়ে সুমন খুব হার্ডওয়ার্ক করছিল। একটা লোনও করার চেষ্টা করেছিল, সব হয়েও গেছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের লোনটা আটকে যায়। আর দুর্ভাগ্যবশত সুমনের কাজটাও চলে যায়। সুমনের বাবা যেখানে প্রতিদিন কাজে বেরোতো, সেখানে তারও প্রতিদিন কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। সে পুজো আর্চার পাশাপাশি একটা কাঠের কাজ করত। কাঠের বিছনা বানানো, কাঠের আলমারি তৈরি, কিংবা তা পালিশ করা, রং করা, সেই কাজ পাওয়াটাও প্রতিদিন বন্ধ হয়ে গেল। তবে এই জিনিসগুলো তাদের কাছে একটু অস্বাভাবিক ঠেকতে লাগলো। তাই আর কোনো উপায় না পেয়ে শেষে তারা বাড়িতে একটা পুজো করালো। পুজো করতে আসা পুরোহিত দুই ঘরে ঠাকুরের ছবি টানিয়ে দিয়ে গেল, বলে দিয়ে গেল প্রতিদিন ধূপধুনো দিতে, ঠাকুরের নাম জপ করতে। বাড়িটা নাকি ভালো না। কয়েকদিন ঠিক ছিল এসবের পর। ধূপধুনো পড়তো তাদের বাড়িতে, পুজো আর্চা হতো, ঠাকুরের নাম সবাই নিত। তারপর দিয়ে সেরকম কিছু তারা বুঝতে পারেনি বা দেখতে পায়নি। তবে এরপর শুরু হয় আরেক রকমের ঘটনা। প্রিয়া সারাদিন কাজকর্ম করার পর বিকেলের দিকে ঘুমাতে যেত, তাই সে দরজা বন্ধ করেই ঘুমাতো প্রায় সময়। তাই তোর ঘরে ধূপধুনো পড়া বন্ধ হয়ে যায়। এতে বিশেষ কোনো অসুবিধা দেখা দেয় না। তবে স্বপ্নের মধ্যে
যেন কোনো একটা মেয়েকে তারা দেখতে পায়। সুমন অনেক রাত অবধি প্রিয়ার সাথে ভূতের ফিল্ম দেখত, আর হয়তো স্বপ্নে মাঝে মধ্যে সেই মেয়েটাকেই দেখতে পেত যাকে প্রিয়া দেখতে পেত। তাই তারা একটু ভয় পেতে শুরু করে। তবে তারা সেটাকে স্বপ্ন বলেই মেনে নেয়। তবে একদিন প্রিয়া যখন বাইরে কাজ করছিল, কাজ করে ঘরে ঢুকতে গেল, সেদিন সুমন ছিল বাড়িতে। ঢুকতে গিয়ে সে একটা অন্যরকম সুগন্ধ পায় সেই ঘর থেকে, যা এর আগে কোনোদিন সে পায়নি। এইসব কথা প্রিয়া সুমনকে বলে। সুমন একটু ভয় পেয়ে যায়। সুমনও বলে যে মাঝে মাঝে আমার মনে হয় কেউ আমার মাথা টিপে দিচ্ছে। আসলে সুমন ভাবে যে সে হয়তো প্রিয়া, কিন্তু এমন এমন সময় সুমনের মাথা টিপে দেয় যে সময় প্রিয়া হয়তো থাকেই না। প্রিয়ার আসলে সুমনের মাথা টিপে দিতে হয় ঘুমানোর আগে, কিন্তু এক একদিন প্রিয়া সেটা মিস করে দেয়। তবে সুমনের মনে হয় যে মাথা কেউ টিপে দিচ্ছে, আর তার মনে হয় সেই মাথা টেপাটা সম্পূর্ণ আলাদা প্রিয়ার মাথা টেপাচ্ছে। তবে এসব থেকে প্রিয়ার সুমন বুঝতে পারে যে এই বাড়িতে কোনো এক নারীর উপস্থিতি রয়েছে, যার সারা শরীর থেকে সে এক অন্যরকম সুগন্ধ ঝরে পড়ছে, যেটা সেদিন প্রিয়া ঘরে ঢুকে পেয়েছিল। তবে সবচেয়ে বেশি বাড়াবাড়ি হলো সেদিন রাতে। সুমন ঘুমিয়ে পড়েছিল, প্রিয়া ঘুমাতে এসেছিল। সুমন এর আগে ওই ঘরে একটা পচা গন্ধ পেয়েছিল, তবে তা কেটে গেছিল। প্রিয়া প্রতিদিন রাতের মতো সুমনের মাথা টিপে দিচ্ছিল। তবে প্রিয়ার একটু চোখ লেগে আসতে প্রিয়া অনুভব করলো সে নারী তার পাশে বসে আছে। ফর্সা চেহারা বিবর্ণ নয়, লম্বা চুল, কানে ছোট চুল, আর খুব সুন্দর মখমলে শাড়ি পরা, তার দিকে যেন চেয়ে আছে। প্রিয়া তার দিকে তাকাতেই প্রিয়া কিছু বলতে পারে না। প্রিয়াকে সেই নারী নাকি সেদিন বলেছিল যে তুই আগলে রাখবি না তোর ভালোবাসাকে, দেখ আমি চলে এসেছি, তুই পারবি না, আমি ওকে ঠিক নিয়ে যাব। এই কথা শোনার পরই চিৎকার করে ওঠে প্রিয়া। তার শ্বাস আটকে যায়, যেন তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। তার চোখ দিয়ে অনবরত জল পড়ে, আর সেই চিৎকারে জেগে পড়ে সুমন। সুমন তাকে ধরে বলে যে কি করছো তুমি তো মরে যাবে। কিন্তু প্রিয়া তাতে আরো ভয় পেয়ে যায়, যেন মনে হয় সুমন তাকে মারতে আসছে। সুমনের কথা শুনে মনে হয় যেন সে সুমন নয়, সে অন্য কেউ। তার গলা টিপে তাকে মারতে আসছে। প্রিয়া বলে আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমার কোনো ক্ষতি করো না। সুমন কিচ্ছু বুঝতে পারে না। পাশের ঘর থেকে সুমনের মা বাবা রিঙ্কি পিঙ্কি ছুটে আসে। প্রিয়া তখনও অজরে কাঁদছে। সুমন গিয়ে দরজা খুলতেই প্রিয়ার গা হয়তো হাতকা হয়, কিন্তু প্রিয়া অনবরত কেঁদে যাচ্ছে। তবে ঘটনাটা বরাবরই বিশ্বাস করেনি সুমনের বাবা, ভেবেছে হয়তো কোনো স্বপ্ন দেখছে। তার আগাগোড়াই অবিশ্বাস ছিল। আর সেই পুজো হওয়ার পর থেকে তো আরও। সেদিন সবচেয়ে বেশি ভয় পেয়েছিল প্রিয়া। সেদিন রাতে যা তার সাথে ঘটেছিল তা এর আগে কোনোদিন ঘটেনি। আর এর চেয়ে বেশি ভয় প্রিয়া সেদিনও পায়নি। সেদিন রাতে প্রিয়া আর সুমন ভয়ে ওই ঘরে শুতে চলে যায়। তখন সুমনের চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। তবে সুমন বুঝতেও পারে না। প্রিয়া আর রিঙ্কি একমাত্র দেখতে পারে যে সুমনের চোখ পুরো লাল হয়ে রয়েছে, তার মনি যেন ঠিকরে বেরিয়ে আসছে চোখ দিয়ে। আর সুমন তার চোখ পুষতে থাকে। সুমন বোঝে যে তার চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে আসছে। এই ঘটনা পরের দিনই সুমন আর প্রিয়া ঝাড়াতে যায়। হয়তো ঝাড়ফুঁক করার পর তাদের গা হালকা হলেও ঘটনা কিন্তু শেষ হয়নি। সুমন আর প্রিয়া ভয়ে সেই ঘরে আর শুতো না। সুমন তার বাবা মার সাথে গিয়েই শুতো, প্রিয়ার সাথে। তবে সুমন এরই মধ্যে অনেকবার দেখা গেছে যে তার গায়ে নখের আঁচড়, তার পিঠে একটা ট্যাটু ছিল, সেই ট্যাটুর নিচে একটা কামড়ের দাগ। এইসবের ছবিও কিন্তু তুলে রেখেছিল প্রিয়া, কিন্তু গ্যালারিতে খুঁজে পায়নি সে। ছবিগুলো কোথায় চলে গেল? এসবের পর সুমনের পরিবারের লোক খুব ভয় পেয়ে যায়। সুমনের বাবার মনে মনে অবিশ্বাস থাকলেও সে একটু ভয় পেয়েছিল। তাই অগত্যা তাদের বাড়িতে একটা ওঝা আসে। ওঝা বাড়ি দেখে বলে হয়তো বাড়িতে কিছু নেই, কিন্তু সুমনের সাথে কিছু আসতে পারে। সুমনের ইদানিং শরীরটাও খুব ভেঙে গেছিল, সুমনের চেহারা খুব খারাপ হয়ে গেছিল। তাই ওঝা মনে করে যে সুমনের সাথেই কিছু এসছে। পরীক্ষা করার জন্য সে প্রিয়াকে বলে শুকনো লঙ্কা তার গায়ে ডলে সে শুকনো লঙ্কা পুড়িয়ে দিতে, এবং প্রিয়া তাই করে।
আর শুকনো লঙ্কা পোড়ানোর পর তার থেকে বিন্দু মাত্র গন্ধ আসেনি, যা একদমই স্বাভাবিক ছিল না। ওই ওঝা সুমনের হাতে একটা লাল তাকা বেঁধে দেয়, আর প্রিয়ার হাতেও একটা লাল তাকা বেঁধে দেয়, যেন তাদের থেকে সব বিপদ দূরে থাকে। কিন্তু তাতেও কিন্তু কাজ শেষ হয়নি, ঘটনা কিন্তু আরও তীব্রতর হতে থেকেছে। সুমনের এক বন্ধু তাকে বলে যে তাকে আয়নার সামনে দাঁড়াতে, এবং তাকে যা বলবে তাই যেন সে বলে। এবং সেই মতোই সুমন আয়নার সামনে দাঁড়ায়, আর কিছুক্ষণের মধ্যেই সুমন দেখতে পারে যে তার বাঁ কাঁধটি নিচের দিকে ঝুঁকে গেছে, আর ডান কাঁধ উঁচু হয়ে গেছে, এবং তার শরীর যেন বেঁকে গেছে। মনে হচ্ছে তার পিছনে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। এইসবের পর সুমন মনে মনে ভাবে, যখন সে ওঝা তাকে বলেছিল যে তার সঙ্গে হয়তো কেউ এসছে, তখন সুমন মনে মনে ভাবলো হয়তো তার উন্নতি কেউ দেখতে পাচ্ছে না, তাই হয়তো তার উপর কেউ কালা জাদু করেছে। তবে তাও কোথাও যেন সুমনে একটা খটকা ছিল যে এরকমও হতে পারে। তবে এইসব ঘটনা সুমন এবং তার পরিবারকে অতিষ্ঠ করে তুলেছিল। তারা থাকতে পারছিল না আর বাড়িতে। অনেকে বলছিল তাদের ঘর ছেড়ে দেওয়ার কথা, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদেরকে সেই ঘরে বন্দি করে রেখে দিয়েছিল। তারা ছাড়তে পারছিল না। আর এরই মধ্যে ঘটে আরেকটা ঘটনা। সুমন সেদিনের ঘটনার পর থেকে প্রিয়াকে নিয়ে সুমনের বাবা মার ঘরেই শুতো। প্রতিদিনের মতো তারা সেভাবেই শুয়েছে। ওরা 5 জন বিছানায় শুতো, শুধু সুমনের বাবা বিছানার সামনে মাটিতে শুতো, জায়গা ছিল না। তবে সুমনের বাবার অবিশ্বাস সেদিন বিশ্বাসে পরিণত হলো, যখন সুমনের বাবা দেখলো যে তার চাদরটা যেন কেউ নাড়িয়ে ধরেছে, এবং তাকে যেন মুখোমুখি বলছে যে তুই আমার রাস্তা দিয়ে সরে যা, তুই কেন আমার রাস্তায় এসছিস। এসব শোনার পর সুমনের পরিবারের লোক ভালোই বুঝতে পারে যে নারী টার্গেট হলো সুমন, সে সুমনেরই ক্ষতি করতে এসছে। তারা ঘর ছাড়তে চাইলেও ঘর ছাড়তে পারছিল না, ওই যে কোন এক অদৃশ্য শক্তি তাদের আটকে ধরে রেখেছিল। কিন্তু এবার তারা মনে মনে ঠিক করলো এই ঘর তারা ছাড়বেই। তাই সুমন প্রিয়ার সঙ্গে সপরিবারে প্রিয়ার বাপের বাড়ি চলে গেল, এবং সেখানে থাকতে শুরু করলো। এবং সেখানে গিয়ে সব কিছু নর্মালি ছিল, তাদের আর কোনো কিছু ভ্রুক্ষেপ হয়নি। তারা বেশ কয়েক মাস খুব ভালোই কাটিয়েছে। নতুন ভাড়া ঘর খোঁজাও চালু হয়ে গেছে। তবে সুমনের ওই নতুন ফ্ল্যাট পাওয়াটা স্থগিতই ছিল। কিন্তু হঠাৎ সুমনের স্বপ্নে সেদিন সেই মেয়েটা আবার উপস্থিত হয়। সুমনের মাথায় তার পরের দিন অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে, যার উত্তর সুমন খুঁজতে চাইছিল। কোথাও একটা হিসেব মিলছিল না, সেগুলো মিলাবার চেষ্টা করছিল সুমন। সুমন ভাবতে লাগলো, ঘর ছেড়ে দিলেই কি সমস্যার সমাধান হয়ে গেল? কি চেয়েছিল সেই মেয়েটা? কেনই বা যে বাড়িতে 2 মাসের বেশি কেউ টিকতে পারে না, সেখানে সুমনরা 8টা মাস টিকে গেল? কেন মেয়েটার টার্গেট একমাত্র সুমনই হলো? কেন তার ঘাড় সেদিনকে বেঁকে গেছিল? কেন তার কামড়ের দাগগুলো মিলিয়ে গেছিল? আর কেনই বা সেই দাগগুলো এসেছিল? অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছিল তার মাথায়, যার উত্তর সুমন আজও খুঁজে পায়নি। কিন্তু হিসাব মেলানোর চেষ্টা সুমন করেই যাচ্ছে। আজকের ভিডিওটি এতটাই। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে। আর এরকম নতুন নতুন রোমহর্ষক ভৌতিক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন টিপতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর খবর সবচেয়ে আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী শনিবার একটি নতুন ভৌতিক রোমহর্ষক কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, স্টে আপডেটেড, স্টে টিউনড।